আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে সব দলকে সমান সুযোগ দিতে হবে, অভিমত টিআইবির। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে মামলা, জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার অসুস্থতাকে আড়াল করার চেষ্টা করছে সরকার, মেডিকেল বোর্ডের সদস্যদের বক্তব্য স্ববিরোধী, বলছে বিএনপি। রাজধানীর সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরলেও যানবাহন সংকটে চরম ভোগান্তিতে নগরবাসী। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে আস্থাহীনতা দূর করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করার তাগিদ দিয়েছে সংস্থাটি। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস তিনেক বাকি থাকলেও শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। তবে নির্বাচনকালীন সরকার নিয়ে চলছে বিতর্ক। আওয়ামী লীগ বলছে সংবিধানের আলোকে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তবে বিএনপি তা মানতে নারাজ। এমনকি নির্দলীয় সরকারের দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছে দলটি। এই যখন পরিস্থিতি, তখন নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবি বলছে আস্থার সংকট কাটাতে পারলে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য হয় না, এটা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, বলা যাবে এটাকে আমি মিথ্যা কথা বলছি? বলা যাবে না। কোনো স্থানীয় নির্বাচন সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হয়েছে বা বিতর্কের ঊর্ধ্বে ছিল মোটা দাগে, সেটা কিন্তু বলা যাবে। আমি কিন্তু অস্বীকার করি নাই যে আমাদের মধ্যে সারা দেশে জনগণের মধ্যে সহ সকল রাজনৈতিক স্টেক অংশীজনের মধ্যে সহ সবার মধ্যেই একটা আস্থাহীনতা সংকট আছে। তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন সহ সবাইকে দায়িত্বশীল থাকতে হবে, তবে কেবলমাত্র সরকার চাইলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। চেয়েছিল যেন সুষ্ঠু নির্বাচন হয়, যে কারণে সুষ্ঠু নির্বাচন আমরা পেয়েছি। অর্থাৎ আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু সুস্পষ্ট ভূমিকা আছে দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি হবে না। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার প্রকাশ করে ক্ষমতায় গেলে তার বেশিরভাগই পূরণ করে না বলে গবেষণায় দেখিয়েছে টিআইবি। তাই রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কানাডার প্রধানমন্ত্রী বরাবর অনলাইন স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে তিনি এই কথা জানান। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরী ও কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে সেসব দেশের আদালতে সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। 15 আগস্টের হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কুলুষিত করেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। রাশেদ চৌধুরী তার অবস্থান এখন যুক্তরাষ্ট্রে, তাকে ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকারও আমাদেরকে সহযোগিতা করছে। সেখানে একটা মামলা হয়েছে। অনুগত চিকিৎসকদের মাধ্যমে সরকার খালেদা জিয়ার অসুস্থতাকে আড়াল করার চেষ্টা করছে বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এই দাবি করে বলেন, মেডিকেল বোর্ডের বক্তব্য সরকারের চিন্তার প্রতিফলন। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই সংবিধান বিরোধী নির্বাচনকালীন সরকারের কথা বলছে সরকার। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রধান খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার গঠিত মেডিকেল বোর্ডের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের নির্দেশ মতোই প্রতিবেদন দিয়েছে তারা। অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ নয়, কোনো আশঙ্কার কারণ নেই। তার সব ধরনের চিকিৎসা দিতে প্রস্তুত রয়েছে BSMMU অর্থাৎ সাবেক পিজি হাসপাতাল। পরিচালককে মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন, বেগম জিয়ার পুরনো রোগগুলোই তারা পেয়েছেন, অন্য কিছু পাননি। অর্থাৎ আমরা পূর্বেই বলেছিলাম, দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে সরকার দলের অনুগত বোর্ড সদস্যরা অর্থাৎ চিকিৎসকরা সরকারের পছন্দ অনুযায়ী পরামর্শ দেবেন, সেটাই প্রমাণিত হলো। সরকারের যে নীল নকশা অনুযায়ী এই মেডিকেল বোর্ড এবং তাদের প্রতিবেদন দেওয়া হয়েছে। এটা ম্যানুফ্যাকচারিং প্রতিবেদন, এটার প্রতি জনগণের দলের কারো কোনো বিশ্বাস নেই। সেটা বিশ্বাস করতাম যদি সেখানে ব্যক্তিগত চিকিৎসকরা থাকতেন দেশনেত্রী। যখন সেটা নেওয়া হয়নি, এটা চক্রান্তমূলক। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে নিরপেক্ষ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেন, জনগণকে ধোঁকা দিতেই সরকার সংবিধান বহির্ভূত নির্বাচনকালীন সরকারের কথা বলছে। সংবিধানের বাইরে গিয়ে যদি আপনারা নির্বাচনকালীন সরকার করতে রাজি হন, তাহলে আসুন এই সংবিধানের বাইরে গিয়ে আমরা এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করি। তাতে দেশের মানুষ আশান্বিত হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। জাতিসংঘে দেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরায় সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। আলোকচিত্রী শহীদুল আলমকে কারাগারে ডিভিশন দিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ইমান আলী তা কার্যতালিকা থেকে বাদ দেন। ফলে হাইকোর্টের দেয়া শহীদুল আলমের ডিভিশন বহাল থাকল। সড়ক নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে গত 5 আগস্ট তথ্য প্রযুক্তি আইনের মামলায় শহীদুল আলমকে গ্রেফতার করে পুলিশ। পরে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে 12 আগস্ট তাকে কারাগারে পাঠায় আদালত। ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনের রায় স্থগিত চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 6 বছর আগে বিশ্ববিদ্যালয়ের 25 শিক্ষার্থীর করা রিট আবেদনের নিষ্পত্তি করে গত 17 জানুয়ারি 6 মাসের জন্য ডাকসু নির্বাচন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। তবে 7 মাসেও রায় বাস্তবায়ন না করায় গত 12 সেপ্টেম্বর উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন রিটকারীর আইনজীবী মনজিল মোর্শেদ। তিনি বলেন, নির্বাচন না দিতেই রায়ের 9 মাস পর আপিলের আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজধানীর গণপরিবহনে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেছে যানবাহনের সংখ্যা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যানবাহনের জন্য যাত্রীদের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তারা বলছেন, প্রয়োজনের তুলনায় বাস খুবই কম। আর পরিবহন সংশ্লিষ্টরা জানান, ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়কে গণপরিবহন কমে গেছে। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন এমদাদুল হক। বাড়ছে বেলা, ব্যস্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। জীবিকার তাগিদে মানুষের নিত্যদিনের ছুটে চলা। তবে কোটি মানুষের এই নগরীর জন্য পরিবহন সেবা একেবারেই কম। যাও ছিল সম্প্রতি সড়কে শৃঙ্খলা আনতে গিয়ে তা আরও কমে গেছে। ফলে যাত্রীদের নিত্য অপেক্ষা আর চোখে মুখে দুশ্চিন্তা, কতক্ষণে পৌঁছবেন গন্তব্যে। 72 বছর বয়সী আব্দুল মালিক একরকম যুদ্ধ করেও ব্যর্থ হয়েছেন বাসে উঠতে। তাই এমনিভাবে মিরপুরের এই বাস স্ট্যান্ডে স্ত্রী রহিমা মালিক সহ অপেক্ষা করতে হয়েছে প্রায় 1 ঘন্টা। মানুষের খুবই গাড়ি পাচ্ছি না, গাড়ি কম। দেখো না লোকের ভিড় কিভাবে, এর ভিতরে কি উঠা যায়? গণপরিবহনের এই সংকট এখন পুরো নগর জুড়ে। একটা বাস
মানুষ হলো 50-100 জন, অনেক ধাক্কাধাক্কি পারাপারি করে, বিশেষ করে আমরা মেয়েরা উঠতেই পারি না। এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কখনোই বাস পাই না। 7টায় যদি বাসা থেকে বের হই, তারপর আমি 9:30টার কাছে যেতে পারি না। এরপর সিট পাই না বাসের মধ্যে কোনো। পরিবহন শ্রমিকরা জানান অনেকের ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির রুট পারমিট না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যেগুলোকে এখন জেনুইন আছে এগুলো রোডও চলতেছে, আর ছাড়া আউট গাড়ি চলতে পারে। প্রাইভেট লাইসেন্স তো বাচ্চা মানুষ যাইতেছে না, এই কারণে গাড়ি ড্রাইভার পাইতেছে না, এই কারণে এই অবস্থা। ইন্স্যুরেন্স নাই, রোড পারমিট নাই, তার জন্য গাড়ি কম রাস্তায়। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় যাত্রীদের এমন অসহায়ত্ব। লাইসেন্স আছে, ইন্স্যুরেন্স, ফিটনেস। সম্প্রতি নিরাপদ সড়কচি আন্দোলনে এমন সব প্রশ্নের মুখোমুখি হয়ে সচেতন হয়েছে মানুষ, তৎপর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, কমেছে গণপরিবহনের সংখ্যাও। ফলে রাস্তায় ভোগান্তি বেড়েছে মানুষের। তাই এই যাত্রীরা বলছেন এর সমাধান চান সরকারের হস্তক্ষেপ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে এটি ছাড়া আরও কয়েকটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইনের যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আইনের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের 7 কর্মকর্তাকে 25 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইনসাইডার ট্রেডিং আইন না মানায় তাদেরকে এই জরিমানা করা হয়। এর মধ্যে কোম্পানিটির সিনিয়র জিএম মোহাম্মদ ফজলে এলাহি খান, জিএম ইকবাল হোসেন, সহকারী জিএম ও কোম্পানি সচিব মাসুদুর রহমান ভুইয়া, স্বাধীন পরিচালক মাহতাব বিন আহমেদ ও সিএফও আফরোজ আলমকে 1 লাখ টাকা করে মোট 5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মিসেস চৌধুরী ফারা নাজ সামিয়া ও ডিজিএম ওয়াহিদুজ্জামান খানকে 10 লাখ টাকা করে মোট 20 লাখ টাকা জরিমানা করা হয়। গ্রামীণ ফোন লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 125% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। বিইএফটিএন এর মাধ্যমে ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও 10 বছর বাড়িয়েছে বিএসইসি। কমিশন জানায়, বিদ্যমান মেয়াদী মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের সমান আরও একটি মেয়াদে বাড়ানো যাবে। এর জন্য 2010 সালের 24 জানুয়ারি জারি করা শর্তাবলী মেয়াদী মিউচুয়াল ফান্ডের জন্য রহিত থাকবে। শর্তে বলা ছিল, কোনো মেয়াদী ফান্ডের মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। মেয়াদ বাড়ানোয় কিছু শর্ত দিয়েছে কমিশন। অতিরিক্ত মেয়াদ সহ কোনো ফান্ডের মেয়াদ 20 বছরের বেশি হতে পারবে না। তাছাড়া যেসব ফান্ড বিদ্যমান মেয়াদ শেষে আর মেয়াদ বাড়াতে না চায়, তারা প্রচলিত নিয়মে রূপান্তর বা অবসান করতে পারবে। এর আগে অর্থ মন্ত্রণালয় বাজারের স্বার্থ বিবেচনা মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়াতে বিএসইসিকে চিঠি দিয়েছিল। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খুচরা বীজ বিক্রেতাদের প্রতারণার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পটুয়াখালীর কয়েকশো আমন চাষি। এতে রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার কয়েক হাজার একরের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তারা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। চলতি মৌসুমে নিম্নমানের বীজ ধান সরবরাহ করে আমন চাষিদের সাথে প্রতারণা করেছে পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়ার খুচরা ব্যবসায়ীরা। কৃত্রিম সংকট এবং ধানের জাত পরিবর্তন করে বিএডিসির পুরাতন ব্যাগে মেয়াদোত্তীর্ণ বীজ সরবরাহ করেছে প্রান্তিক কৃষকদের মাঝে। নিম্নমানের এসব বীজে অপরিপক্ক অবস্থায় ফুল আসায় দেখা দিয়েছে বিপর্যয়। ধার দেনা করে কিছু কৃষক পুনরায় বীজ রোপণ করলেও পুঁজি সংকটে অধিকাংশ দরিদ্র কৃষকই পড়েছেন বিপাকে। এখন আমার যে পরিমাণ লস হয়েছে, সেই পরিমাণ লস আমার মতন দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আমার অবস্থা এখন দেখা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদের এই যে ক্ষতিরা, এই অসময় দেখেন, অসময় বিছে দান হয়ে গেছে। যদি এটা কোনো 2 নম্বরী ব্যবসায়ী যারা করে থাকে, আমি মনে করি তাদেরকে
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। বরগুনার তালতলী উপজেলার বিএডিসি ডিলার আবু মিয়া এসব বীজ সরবরাহ করেছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। কৃষক দান চাইছে ভাই ওনার ঘরে না আছে তার ভাই তাহলে দান দেন ওই টাকা দিয়েছে ওই টাকাটা দিয়ে ওনার আবার ওই ঘরে টাকা দিয়ে দিছি ওই ঘর দিয়ে মাল ডান সামনে হালাই দিয়েছে সামনে দিয়ে আবার লয়ে গেছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা ওই আইনি প্রক্রিয়া তাদের বিরুদ্ধে এই যে তদন্ত করে আইনি প্রক্রিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এসব বীজ বিক্রেতাদের শাস্তি দাবি সহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। অবশেষে জুভেন্টাসের জার্সিতে গোল খরা ঘুচল ক্রিস্টিয়ানো রোনালদোর। তার জোড়া গোলে সিরিয়াতে সাসুওলোকে 2-1 গোলে হারিয়েছে জুভেন্টাস। ঘরের মাঠ তুরিনোতে শুরু থেকেই বলের দখলে পিছিয়ে পড়ে জুভ, তবে তার মধ্যেও প্রতিপক্ষের জালে একের পর এক আক্রমণ করে তারা, কিন্তু গোলের দেখা পায়নি। অতিথিরাও ব্যর্থ হয় জুভেন্টাসের নতুন গোলরক্ষক ওসিচ সেজনির কাছে। গোলশূন্য প্রথমার্ধের পর 50 মিনিটে ইতালিয়ান ক্লাবটির জার্সিতে প্রথম প্রতিযোগিতামূলক গোল করেন পর্তুগিজ তারকা রোনালদো। 15 মিনিট পর আমেরিকানের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। ইনজুরির সময়ে ক্ষমা বাবাসার 1 গোল শোধ করলেও টানা চতুর্থ জয় পেতে কোনো সমস্যা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। এবারে এশিয়া কাপ ক্রিকেট। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারা লঙ্কানদের সামনে জয়ের বিকল্প নেই। হারলে গ্রুপ পর্ব থেকে বাদ, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। যদিও আগের দুবারের সাক্ষাতে কখনই হারেনি শ্রীলঙ্কা, তবে শেষ 1 বছর ওয়ানডে পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব দুশ্চিন্তায় ফেলতে পারে কোচ হাথুরু সিনহাকে। অন্যদিকে বোলিংয়ে ভাবনা না থাকলেও ব্যাটিং নিয়ে নির্ভর হতে পারছে না আফগানরা। মোহাম্মদ শেহজাদ, রহমত শাদের রানে ফেরাটাই তাদের লক্ষ্য। স্পিনার রশিদ খান, মুজিবুর রহমানরা বিপদে ফেলতে পারে 4 বারের এশীয় চ্যাম্পিয়নদের। আবুধাবিতে বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে সব দলকে সমান সুযোগ দিতে হবে, অভিমত টিআইবি। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে মামলা, জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার অসুস্থতাকে আড়াল করার চেষ্টা করছে সরকার, মেডিকেল বোর্ডের সদস্যদের বক্তব্য স্ববিরোধী, বলছে বিএনপি। রাজধানীর সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরলেও যানবাহন সংকটে চরম ভোগান্তিতে নগরবাসী। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।